আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। কথা বলছি এই মুহূর্তে নানান টেনশনে জর্জরিত আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আর ব্রেকিং নিউজ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি পদত্যাগ করতে পারেন যে কোনো সময়। কেন হঠাৎ করে তার পদত্যাগের কথা আমরা শুনছি বা এই সিচুয়েশনটা আসলো, একটু গভীরে যেতে হবে। এই মুহূর্তে যে সিচুয়েশনগুলো তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে, বিশেষ করে ক্ষমতাকে কেন্দ্র করে বা নির্বাচনকে কেন্দ্র করে, এখন তিনি কোনোভাবেই এই প্রত্যেকটা রাজনৈতিক দলগুলোকে যদি একটা সিস্টেমে আনতে না পারেন, একটা জায়গায় আইনা মিলাইতে না পারেন, তাহলে আসলেই কিন্তু নির্বাচন সুষ্ঠু হবে না এবং কি একটা কলঙ্ক মাথায় নিয়ে ওনাকে হয়তো ক্ষমতা ছাড়তে হবে। কোনটা? সুষ্ঠু নির্বাচন এই দেশে হয় নাই। তিনি আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেছেন স্বাধীনতা পরবর্তী ইতিহাসে নতুন এক নির্বাচন তিনি দিবেন। তো সেই নির্বাচন আদৌ হবে কিনা এই নিয়ে যখন টেনশন, তখনই আমরা দেখলাম বাংলাদেশ জামাত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি যদি নির্বাচনে না যায় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে পারেন, এছাড়া আর কোনো অপশনও নাই। জামাত ইসলাম যদি নির্বাচনে না যায়, এনসিপি যদি নির্বাচনে না যায়, বিএনপি নির্বাচনটা কারে নিয়ে করবে? তারা কি দামি প্রার্থী দিবে, অথবা জাতীয় পার্টি তারা নির্বাচনে এসে কি প্রধান ভূমিকা রাখতে পারবে? এখন জামাত না গেলে এটার সাথে সমমনা চরমনাই থেকে শুরু করে অনেকেই যাবে না, এনসিপি না গেলে আরো কয়েকটা দল হয়তো যাবে না। তাহলে গ্রহণযোগ্য ইনক্লুসিভ যে নির্বাচন, আওয়ামী লীগকে ছাড়াই ধরেন, তাহলেও নির্বাচনটা বিএনপি কার সাথে করবে? আর যদি এরকম পরিস্থিতি হয় তাহলে এই ব্যর্থতার দায়ভার সরকার প্রধান হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিন্তু আসলেই নিতে হবে। এখন রাজনৈতিক দলগুলোর এই যে অসহযোগিতা, বিচার এবং সংস্কার, এখন ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নিজেও তো মালয়েশিয়া গিয়া নির্বাচন নিয়ে আবার একটু লড়চড় বক্তব্য দিয়ে ফেলছেন সিএনএ কে দেওয়া সাক্ষাৎকারে। এর মাঝখানে জামাত এবং এনসিপি ঠিক একই সুরে কথা বলতেছে। আমাদের ওই ক্যালকুলেশনটা বুঝতে কষ্ট হচ্ছে, কারণ বিএনপির ইতিহাসে প্রথমবারের মতন তাকে সিরিয়াসলি প্রতিটি আসনে কমপ্লিট করার মতন কোন প্রার্থী নেই। সেখানে সব দল যদি একত্রিত হয়ে যায়, তারপরেও বিএনপির এগেইনস্টে 100 প্রার্থী দেওয়া সিরিয়াসলি কঠিন হবে। এটা হচ্ছে বাস্তবতা, যে বিএনপির বিপরীতে সারা বাংলাদেশে এতগুলো সিটে প্রার্থী কে দিবে? ওই গণঅধিকার পরিষদের ভিপি নূর, এটা জীবনে সম্ভব না। এনসিপির তো 300 প্রার্থী নেই, জামাতের আছে, জাতীয় পার্টিরও নাই। তাহলে 300 আসনে প্রার্থী দিয়া সেখানে এই নির্বাচনটার গ্রহণযোগ্যতা ইন্টারন্যাশনালি আসলেই কমে যাবে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস যদি সবাইকে মিলাইতে না পারেন, তফসিল ঘোষণার সময় হয়ে আসতেছে ডিসেম্বরে, হাতে গোনা আর 3 থেকে 4 মাস সময় আছে, 3 মাস। এই সময়ের মধ্যে যেভাবে বিভাজন বাড়ছে, প্রত্যেক রাজনৈতিক দলগুলো ছোট হোক বড় হোক একে অন্যকে কটাক্ষ করে বা গুতামাইরা যেভাবে কথা বলতেছে, সেখানে ঐকমত্য হওয়ার কি আসলে কোন রকম সম্ভাবনা আমরা দেখছি না, আসলে দেখছি না। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে আসলেই পদত্যাগ করা ছাড়া আর কোন অপশন সামনে আসবে না, এটাও সত্যি। এই বছরের 5ই ফেব্রুয়ারি আপনারা জানেন যে বঙ্গবন্ধুর যে ঐতিহাসিক ভবন ধানমন্ডি 32 নম্বরের বাড়িটি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছিল। গত বছরের 5ই আগস্ট রেজিং চেঞ্জের দিন সেখানে আগুন দেওয়া হয়েছিল, কিন্তু তারপরেও এই ঘাতক দল থেমে থাকেনি। তারা 5ই ফেব্রুয়ারি এটি ঘোষণা দিয়ে ধ্বংস করেছে। এবছর তো অন্তত খুব স্পষ্ট হয়ে গেছে কারা 32 ভেঙেছে। 32 ভেঙেছে একটি সম্মিলিত শক্তি, সম্মিলিত অপশক্তি। 32 ভেঙেছে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এই ভাঙচুরের প্রধান কুশীলব। 32 ভেঙেছে বর্তমানের অনির্বাচিত অবৈধ দখলদার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। 32 ভেঙেছে বাংলাদেশের সেনাপ্রধানের অবয়বে পাকিস্তানি প্রেতাত্মা জেনারেল ওয়াকার খান। এই 3টা অশুভ শক্তি মিলে ধানমন্ডি 32 নম্বর ভেঙেছে। এই 32 ভাঙায় যে বিএনপির ঢাকা দক্ষিণের মেয়র নিয়ে যে এই যে ফার্স করলো, যে মেয়র হওয়ার অনেক শখ ছিল, পারে নাই বেচারা, সেই ইশরাক বুলডোজার জোগাড় করে দিয়েছে। ইশরাক লোকজনের হাতে টাকা দিয়েছে। ইশরাক খুশিতে যারা ভাঙচুর করেছে তাদের রাতে ডিনার করিয়েছে। ইশরাক কার কথা এগুলো করেছে? অনেক আগে থেকেই তারেক রহমান এই পিনাকিদের সাথে যোগাযোগ মেনটেইন করেন। এই পিনাকি, ইলিয়াস এরা তারেক রহমানের কথা মতো অনেক শো করেছেন। তাদের দিয়ে এখানে পিনাকি, ইলিয়াস, কনক সারাওয়ারা ব্যবহৃত হয়েছে, কিন্তু তাদের কথায় 32 ভাঙেনি। তারেক ভেঙেছে। তারেক তো এই দেশের যে স্বাধীনতার ধারা তার বিপরীত ধারার প্রধান রাজনৈতিক ব্যক্তিত্ব। ডক্টর ইউনূস ভেঙেছে। ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা, তার কনসেন্ট ছাড়া এটা ভাঙতে পারে না। সেনা প্রধান ওয়াকার ভেঙেছে, সেখানে সেনাবাহিনী ছিল, সেনাবাহিনীর উপস্থিতিতে এই 32 নম্বর ভবন ভাঙা সম্ভব ছিল না। বছর এসে সেটা আরো ক্লিয়ার হয়ে গেছে যে এবছর কারা 32 পাহারা দিচ্ছে, কারা বলছে যে 32-এর সামনে যাওয়া যাবে না।
32-এর সামনে গেলে কারা মানুষজনকে পিটাচ্ছে এবং মারতেছে মারতেছে, একজন শিবির কর্মীকেও তারা পিটাইছে। 32 ঘিরে রাখছে, সেখানে স্লোগান দিচ্ছে যে তারেক ভাইয়া কথা দিলাম 32-এর দখল নিলাম। মানে তারেক ভাইয়ার নির্দেশ ছিল 32-এর দখল নিয়ে তারা আবার তারেক ভাইয়াকে সেটা স্লোগানে স্লোগানে জানাচ্ছে। সেনাবাহিনী আপনাদের মনে আছে সেদিন ভুয়া ভুয়া এই স্লোগানের মধ্য দিয়ে সে স্পট ছেড়ে গিয়েছিল, বিকজ সেনাপ্রধান ওয়াকার চায়নি তারা সেখানে থাকুক। ওয়াকারের ইঙ্গিতে তারা সেই জায়গাটা ছেড়ে ভাঙার জন্য ছেড়ে দিয়েছিল। এই ভাঙনের পেছনে অনেক লোক পেইড ওয়ার্কার কাজ করেছে, তাদের দৈনিক মজুরি দেওয়া হয়েছে। এই ভাঙনের পেছনে আইএসআইয়ের হাত ছিল বলে শোনা যায়। ডক্টর ইউনূস এই ভাঙনের সম্পূর্ণ দায়ভার তাকে নিতে হবে, কারণ তিনি সায় দিয়েছিলেন। কয়েকদিন আগে 2-3 মাস আগে যমুনায় একটা সিনিয়র সচিবদের নিয়ে একটা মিটিং হচ্ছিল, সেখানে একজন সেক্রেটারি ডক্টর ইউনূসকে বলছিলেন যে স্যার এইভাবে ধানমন্ডি 32টা না ভাঙলেও ভালো হতো, কারণ রাস্তাঘাটে মানুষের কি প্রতিক্রিয়া হয়েছে এটা তো অনেকেই জানেন। ইউনূস জবাবে কি বলেছিল জানেন? ইউনূস বলেছিল যে আমরা ভেবেছিলাম 32 ভাঙলে আওয়ামী লীগের মনোবল ভেঙে যাবে। আমরা বুঝতে পারিনি যে 32 ভাঙা হিতে বিপরীত হবে। আওয়ামী লীগের মনোবল তো ভাঙেনি, বরং অনেক বেশি আরো শক্তি অর্জন করেছে আওয়ামী লীগ, আরো বেশি শক্তি অর্জন করেছে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবার জন্য। ডক্টর ইউনূস কিংবা বাংলাদেশ থেকে মুচলেকা দিয়ে পালিয়ে যাওয়া তারেক রহমান অথবা এই যে ওয়াকার, এদের ধারণা নাই যে আওয়ামী লীগ কি জিনিস, আওয়ামী লীগ বিরোধী দলে থাকলে কি হতে পারে। এরা তারেক কিছুটা ধারণা ছিল, তারেক ভুলে গেছে। 17 বছর লন্ডনে থাকে, হাওয়া খায়, চাঁদার টাকায় চলে, বিলাসী জীবনযাপন করে, তার অনেক কিছু মনে নাই। এই কারণে এই যে 32 ভাঙলো কারা, এই প্রশ্নের উত্তর হলো তারেক রহমান, ডক্টর ইউনূস এবং ওয়াকার খান। শুধু শুধু এইসব ইউটিউবারদের এত ক্রেডিট দিয়ে লাভ নাই। ইউটিউবাররা এরা একটু ইউটিউবিং করে, অনেক কারণেই ইউটিউবিং করে। আমিও একটা উদ্দেশ্য নিয়ে করি, আবার কেউ কেউ টাকার জন্য করে। সো এটা কোনো অপরাধ নেই, ইটস ওকে। কিন্তু যে ক্রেডিটটা তাদের পাওয়ার না সেটা তাদের দিয়ে না, বরং যারা এটা ভেঙেছে এইটা কেন জানা দরকার, কারণ রাজনীতি তো আজকে শেষ হয়ে যাবে না। এটাই তো পৃথিবীর শেষ 15ই আগস্ট না, আগামীকাল তো কিয়ামত হচ্ছে না। সুতরাং এই হিসেবগুলো আমাদের জমা রাখতে হবে, এই ঘটনাগুলো আমাদের জানা থাকতে হবে, কারা কি করেছিল সবার সব প্রাপ্য বুঝিয়ে দিতে হবে, ফিরিয়ে দিতে হবে। এই হিসাবটা তাই জমা থাকলো। 32 যারা ভেঙেছে, আজকে যারা 32-এর সামনে আমাদের যেতে বাধা দিচ্ছে, আজকে যারা আমাদের লোকদের ধরিয়ে দিচ্ছে পুলিশের কাছে, আজকে যারা আমার লোকদের মারছে, প্রহার করছে, সব ফুটেজ জমা রাখা থাকলো। সময় এর উত্তর দেবে, আমরাও এর উত্তর ফিরিয়ে দেব। 32 ভেঙেছেন, 32 ভাঙা যায়, 32 একটা স্থাপনা, কিন্তু আমাদের বুকের ভেতরে যে বঙ্গবন্ধুর বসবাস, সেই বুক আপনি ভাঙবেন কি করে? এই যে কোটি কোটি বাঙালির বুকে বঙ্গবন্ধু, সেই বুক ভাঙবার, সেই হৃদয় ভাঙবার কোন প্রযুক্তি কি আপনাদের কাছে আছে? বরং এটি ফিরিয়ে দেওয়া।